এই ভিডিওতে এমন একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যিনি 22 এপ্রিল 2024 দিল্লিতে দ্রৌপদী মুর্মু পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। একজন কট্টর নকশাল থেকে পদ্মভূষণ পুরস্কার পাওয়া পর্যন্ত তার যাত্রা এত সহজ ছিল না। তার জীবনের প্রতিটি দিন কাঁটা দিয়ে সজ্জিত ছিল। এত সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি প্রমাণ করেছেন যে যদি একজন ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে বেঁচে থাকা যতই কঠিন হোক না কেন, একদিন কামিয়াবিকে আপনার পায়ে চুম্বন করতে বাধ্য করা হবে। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিথুন চক্রবর্তী সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু জানার আগে আমি সবাইকে আবেদন করছি যে আপনি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবলকে বাড়িয়ে তুলবেন। মিথুন চক্রবর্তী, যার শৈশবের নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী, 1950 সালের 16 জুন জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, সমাজকর্মী, উদ্যোক্তা এবং রাজ্যসভার সদস্য। 1976 সালে মৃগা ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মিথুন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1980 এর দশকে একজন নাচের তারকা হিসাবে তার উচ্ছ্বাসে তার অনেক ভক্ত ছিল এবং তিনি নিজেকে ভারতের অন্যতম জনপ্রিয় শীর্ষস্থানীয় অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন, বিশেষত 1982 সালে বিশাল হিট ডিস্কো ড্যান্সার স্ট্রিট ড্যান্সার জিমির ভূমিকায়। 1980 এর দশকে তিনি অমিতাভ বচ্চনের চেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা ছিলেন। সব মিলিয়ে 350টিরও বেশি বলিউড ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি বাংলা, ওড়িয়া এবং ভোজপুরি ভাষায় প্রচুর ছবি করেছেন। মিথুন মোনার্ক গ্রুপেরও মালিক, যা আতিথেয়তা খাতে কাজ করে। 22 এপ্রিল 2024 দিল্লিতে দ্রৌপদী মুর্মু পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় যোগ দেন এবং সেখান থেকে স্নাতক হন। চলচ্চিত্র জগতে প্রবেশের আগে মিথুন যে একজন কট্টর নকশাল ছিলেন তা খুব কমই জানা যায়। কিন্তু তার একমাত্র ভাই দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে তার পরিবারকে সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরে মিথুন তার পরিবারের কাছে ফিরে আসেন এবং নকশাল আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, যদিও এটি করা নকশালদের কাছ থেকে তার জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে, কারণ নকশালবাদকে একমুখী পথ হিসাবে বিবেচনা করা অব্যাহত ছিল। এটি তার জীবনের একটি টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়েছিল এবং তাকে জীবনে একটি আইকনিক মর্যাদা দেওয়ার প্রধান কারণ হয়ে ওঠে। খুব কম লোকই জানেন যে তিনি মার্শাল আর্টে দক্ষতা অর্জন করেছেন। মিথুন ভারতীয় অভিনেত্রী যোগিতা বালির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং 4 সন্তানের পিতা, 3 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে, মিমোহ চক্রবর্তী, যিনি 2008 সালে বলিউড চলচ্চিত্র জিমি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তার দ্বিতীয় পুত্র রিমো চক্রবর্তী ফিরকাভি ছবিতে ছোট্ট মিথুনের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিথুনের অন্য 2 সন্তান নামসী চক্রবর্তী এবং দিশানি চক্রবর্তী এখনও পড়াশোনা করছেন। অনেক সূত্র দাবি করে যে 1986 থেকে 1987 সাল পর্যন্ত শ্রীদেবী নামে এক অভিনেত্রীর সঙ্গে চক্রবর্তীর সম্পর্ক ছিল, কিন্তু শ্রীদেবী মিথুনের সঙ্গে তার সম্পর্ক শেষ করে দেন যখন তিনি জানতে পারেন যে তিনি তার প্রথম স্ত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহবিচ্ছেদ করেননি। চক্রবর্তী এবং শ্রীদেবী গোপনে বিয়ে করেছিলেন বলে মনে করা হয় এবং পরে সম্পর্কটি বন্ধ হয়ে যায়। 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মিথুন, যা তাকে সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়।
তার প্রথম চলচ্চিত্রের পর তিনি ফুল খিল হ্যায় এর দো অঞ্জানে 1976 এবং গুলশন গুলশান 1977 এর মতো কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এটি তাকে কোনো স্বীকৃতি অর্জন করতে পারেনি। পরে তিনি 1970 এর দশকের শেষের দিকে রবিকান্ত নাগাইচ পরিচালিত স্বল্প বাজেটের গুপ্তচরবৃত্তি চলচ্চিত্র সুরক্ষা 1979 এবং 1980 এর দশকের গোড়ার দিকে হিট থাম পাঞ্চ 1980 এবং সুরক্ষার সিকুয়েল খাতরো কে খিলাড়ি 1981-তে প্রধান চরিত্রে অভিনয় করেন। অবশেষে তিনি 1982 সালে সংগীতধর্মী চলচ্চিত্র ডিস্কো ড্যান্সারের মাধ্যমে একটি বড় সাফল্য পান, যা তার সঙ্গীতের কারণে একটি বড় হিট হয়ে ওঠে এবং আজও জনপ্রিয়। কসম পরা কর্নেওয়ালে কি 1984 এবং ডান্স ডান্স 1987 এর মতো অন্যান্য সংগীতধর্মী চলচ্চিত্রের সঙ্গে এই চলচ্চিত্রটি তাকে একজন চমৎকার নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। 1980 র দশকে তিনি বেশ কয়েকটি সফল রোমান্টিক এবং পারিবারিক নাটকীয় ছবিতে অভিনয় করেছিলেন, যেমন মুঝে ইনসাফ চাইয়ে 1983, পেয়ার ঝুঁকতা নাহিন 1985, স্বর্গ সে সুন্দর 1986 এবং পেয়ার কা মন্দির 1988। এই চলচ্চিত্রগুলি এখনও তার সবচেয়ে সফল বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যে গণনা করা হয়। 1980 র দশকের মাঝামাঝি সময়ে তাকে অমিতাভ বচ্চনের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যেতে শুরু করে, কারণ তিনি কয়েক ডজন অ্যাকশন এবং নাটকীয় চলচ্চিত্র তৈরি করেছিলেন যা তাকে সমাজের কুপ্রথা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা রাগান্বিত যুবকের ভাবমূর্তি দিয়েছিল। এটাই ছিল বচ্চনের মতো তার বিশেষত্ব। তিনি জিনাত আমান, পদ্মিনী কোলহাপুরে, রতি অগ্নিহোত্রী, রেখা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত এবং আরও অনেকের মতো তার সময়ের সবচেয়ে বড় অভিনেত্রীদের সাথে কাজ করেছেন। মিথুন শুধুমাত্র বাণিজ্যিক সাফল্যই পায়নি, সমালোচকদের প্রশংসাও পেয়েছিল। মৃগা, তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দ ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি 1990 সালের অগ্নিপথ ছবিতে সেরা পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং জাল্লাদ ছবিতে সেরা খলনায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। প্যার কা মন্দির 1988 এবং মুজরিম 1989 ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়। 1990 এর দশকের শেষের দিকে তিনি মুম্বাই থেকে উটিতে চলে আসেন এবং সেখানে তার হোটেল ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে 80টিরও বেশি ছবিতে কাজ করে এক দশক ধরে সত্যিকার অর্থে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হিসাবে থেকে যান। এরপরে তিনি মূল্যধারার হিন্দি সিনেমা থেকে মনোনিবেশ করেন এবং স্বল্প বাজেটের ছবিতে অভিনয় শুরু করেন। এই চলচ্চিত্রগুলি মূলত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ডের দর্শকদের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে এখনও মিথুনের ভক্তরা পূর্ণ। 1994 থেকে 1999 সাল পর্যন্ত পরপর 5 বছর তিনি দেশের বৃহত্তম করদাতা ছিলেন। 2021 সালে তার সম্পদের পরিমাণ প্রায় 3108 কোটি টাকা। এরপর তিনি 2005 সালে ইলান চলচ্চিত্রের মাধ্যমে মূল্যধারার হিন্দি চলচ্চিত্র শিল্পে ফিরে আসেন, যা সফল হয়। লাকি নো টাইম ফর লাভ 2005 এর মতো কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পর কল্পনা লাগাতের চিঙ্গারি 2005-তে তার অভিনয় প্রশংসিত হয়। 2007 সালে মণিরত্নমের হিট ছবি গুরু এর জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। তার প্রত্যাবর্তনের পর গুরু ছিল তার প্রথম বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র। 2008 সালে মিথুনের 4টি ছবি মুক্তি পায়: মাই নেম ইজ অ্যান্টনি গঞ্জালভেজ, ডন মুথুস্বামী, সি কোম্পানি অ্যান্ড হিরোস, যেখানে হিরোস ভালো করেছে এবং ডন মুথুস্বামীতে তার কমেডি পছন্দ হয়েছে। তার সর্বশেষ ছবিগুলির মধ্যে রয়েছে সুভাষ ভাইয়ের যুবরাজে একটি ক্যামিও, যেখানে চাঁদনি চক 2 চায়না বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।
তারা চাপ দিচ্ছে। হ্যাঁ, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার আসন্ন ছবিগুলি হল জিন্দেগি তেরে নাম, সলমন খানের সঙ্গে বীর, ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ফির কাভি রাখো, বাবর এবং কন্নড় ছবি মানিক্য। সোহম শাহ পরিচালিত সঞ্জয় দত্ত অভিনীত মিথুনদার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত লোক এর শুরুটা ভালো হলেও সামগ্রিকভাবে গড়পড়তা ছিল, তবে এর সাহসী বিষয়বস্তুর কারণে চলচলে ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। তার বলিউড কর্মজীবনের সমান্তরালে মিথুন চক্রবর্তী তার মাতৃভাষা বাংলা চলচ্চিত্রে ততটা সফল ছিলেন না, যদিও তার বাস্তবসম্মত বা শিল্প চলচ্চিত্রগুলি প্রশংসিত হয়েছিল, যেখানে তিনি তার প্রশংসিত অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন। 1982 সালে দেবশ্রী রায় ও অনিল চ্যাটার্জির সঙ্গে তার রয় ছবিটি ব্যাপক সাফল্য পায়। বম্বেতে চলে আসার পর এবং মূল্যধারার হিন্দি চলচ্চিত্রে তারকা হিসাবে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা, মিথুন মূল্যধারার বাংলা চলচ্চিত্র থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন, যদিও তিনি 1992 সালে বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের তাহাদের কথার মতো শিল্প চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন, যার জন্য তিনি 1993 সালে তার দ্বিতীয় জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 1995 সালে রামকৃষ্ণ পরমহংসের উপর জি আয়ারের ছবিতে স্বামী বিবেকানন্দের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য তার তৃতীয় জাতীয় পুরস্কার পান। 1999 সালে গৌতম ঘোষের গুড়িয়া চলচ্চিত্রের জন্য তিনি প্রশংসিত হন। তিনি ঋতুপর্ণা ঘোষের 2002 সালের ছবি তিতলিতে অভিনয় করেছিলেন, যেখানে অপর্ণা সেন এবং কঙ্কনা সেন শর্মা অভিনয় করেছিলেন, যা বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সম্প্রতি ফাতাকেস্ট সিরিজে তার চলচ্চিত্রগুলি পশ্চিমবঙ্গে খুব বিনোদনমূলক এবং জনপ্রিয় হয়েছে। 2008 সালে তিনি রাহুল বসু এবং সমীরা রেড্ডির সাথে দাশগুপ্তের কালপুরুষ ছবিতে অভিনয় করেছিলেন, যা সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি স্বামী বিবেকানন্দ ছবিতে রামকৃষ্ণ পরমহংসের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিথুন চক্রবর্তী তার স্বদেশ বাংলায় ফুটবলের প্রচারেও জড়িত। বেঙ্গল ফুটবল একাডেমি তার মস্তিষ্কপ্রসূত এবং তিনি এই একাডেমি স্থাপনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছিলেন। মিথুন চক্রবর্তী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL ফ্রাঞ্চাইজি রয়্যাল বেঙ্গল টাইগার্সের সহ-মালিক। প্রিয় বন্ধুরা, মিথুন চক্রবর্তীর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।